সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর খন্দকার সাখাওয়াত আলী। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি সরাসরি চলে যেতে চাই ওই আলোচনায় যে আমাদের মাননীয় রাষ্ট্রপতি একটা কথা বলেছেন যে রাজনীতি চলে গিয়েছে ব্যবসায়ীদের পকেটে। এই আলোচনাটা কতখানি মানে বাস্তবতার জায়গা থেকে করা যাবে, আজকে আমি মনে করি এই বিষয়ে আলাপ করতে গেলে অনেকখানি তত্ত্বীয় আলোচনা আমাদের চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ওনার রাজনৈতিক সময় সীমাটা যদি আমরা ধরি অ্যাজ এ পলিটিশিয়ান, তাহলে হবে 60-এর দশক থেকে 2015। তো গোটা বাংলাদেশের অভ্যুদয়ের একেবারে প্রত্যক্ষ সাথী এবং কর্মী, এবং একেবারে সবচেয়ে পশ্চাৎপদ অঞ্চল থেকে উনি ফিরে এসেছেন। সো অভিভাবকত্বের জায়গা থেকে রাজনীতিতে এই কথাটা বলা, আমি মনে করি রাজনীতিতে এই আলোচনাটাকে গুরুত্ব দিয়ে হয়তো আপনারা মিডিয়াও নেবেন, এবং এটা রাজনৈতিক উন্নয়ন, রাজনৈতিক সংস্কৃতির একটা চ্যালেঞ্জ আমাদের দেশে, এবং সার্বিকভাবে এটা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তবে এই জিনিসটা আমাদের দেশের ক্ষেত্রে আমরা একভাবে দেখছি, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র যেটি যার পাদপীঠ, সেখানেও কিন্তু ক্রমশই রাজনীতি চলে গেছে কর্পোরেট হাউসগুলোর কাছে, এবং এটাই গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিকতার গতিমুখ। কিন্তু সংকট যেই জায়গাটা, সেটা হচ্ছে যে এর যে আরম্ভের জায়গাটা, এই আরম্ভের জায়গাটা খুব বেদনাদায়ক এবং হতশ্রী, মানে খুবই কদাশ্রীকতা, মানে এবং খুব বিশ্রী অবস্থা তৈরি করে, এবং তখনই কিন্তু এই বিষয়গুলো বলা হয়। আপনার অনুষ্ঠানে আমরা বলবার চেষ্টা করেছিলাম যে এই অবস্থানটাকে আরেকটু তত্ত্বীয়ভাবে বলা যেতে পারে যে ক্রনিক ক্যাপিটালিজম, অর্থাৎ স্বাভাবিকভাবে উন্নয়ন না, এখানে মাস্তানতন্ত্র কাজ করে। হ্যাঁ, সে মাস্তানতন্ত্রই রাজনীতির শক্তিতে রূপান্তর হয়, এবং সমাজে মূল শক্তিগুলো, মানে পাওয়ার হাউসের যে মূল ব্লকসগুলো, ক্ষমতার কেন্দ্রগুলো, তাদের মধ্যে এক ধরনের অলিগার্কি বা একচেটিয়া নিয়ন্ত্রণ নেওয়ার তারা চেষ্টা করে। বাংলাদেশে কিন্তু আসলেই তাই হচ্ছে। উনি শুধু রাজনীতিবিদদের বলেছেন, যেহেতু উনি রাজনীতিবিদ, এর সঙ্গে কিন্তু রাষ্ট্রের অন্য অঙ্গগুলো যুক্ত। যেমন ধরেন প্রশাসনের দুটো অংশ, সিভিল এবং আর্মি, সেটাও কিন্তু এটার সঙ্গে যুক্ত, রাজনীতি এটার সঙ্গে যুক্ত, ব্যবসায়ীরাও যুক্ত। তো এই চারটি গ্রুপের মধ্যে এক ধরনের সত্যিকার অর্থে ভেতরকার যে ঐক্য তৈরি হচ্ছে, অলিগার্কি তৈরি হচ্ছে, সেটি বিভিন্ন মডেলের মধ্যেই আমরা দেখি, এবং সেটা তখন বেশিভাবে প্রকাশিত হতে থাকে যখন রাজনৈতিক চর্চায় গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে যায়, এবং তখন সেটা কনসেন্ট্রেট করতে থাকে, এবং বাংলাদেশ সেরকম একটা সময় কিন্তু অতিক্রম করছে। আরেকটি সময় হয় যখন বড় ধরনের একটা উল্লম্ফন হয়, অর্থাৎ বড় ধরনের বিনিয়োগ, মানে অবকাঠামোগত উন্নয়নের জন্য বড় ধরনের বিনিয়োগগুলো আসতে থাকে, এবং ইন্টারন্যাশনাল পুঁজিও সেই জায়গায় অংশ নেয়, সেই বিনিয়োগে অংশ নেয়। তো সেই সময়গুলো কিন্তু এই কর্পোরেট বিভিন্ন অংশগুলো এক ধরনের চাঁদাবাজি, র্যান্ডসেকিং করে। সেটা প্রশাসনের ভেতর থেকে করে, রাজনীতিবিদের জায়গা থেকে করে, সিভিল আর্মি ক্ষমতার কেন্দ্র জায়গাগুলো থেকে। হ্যাঁ, এবং এটা শুধু একদম সেন্ট্রালে থাকে না, এটা তৃণমূলেও এটা ছড়িয়ে পড়ে। এবং আমার মনে আছে আপনার প্রোগ্রামেই হয়তো আমরা নারায়ণগঞ্জকে কেন্দ্র করে একটা কেস স্টাডি ফর্মে বলেছিলাম, যেখানে 7 খুনের মামলার সময় কিন্তু আমরা একেবারে খুব আগলি একটি রূপ দেখেছি, একটা কেস স্টাডির মতন। সেখানকার যে কমিশনার, সে মেরে ফেলেছিল বা এটা বিচারাধীন আছে, সেখানে দেখা যাবে যে সমস্ত অর্গানগুলো, যে 4টি বিষয়ের কথাগুলো বললাম, সবারই উপস্থিতি কিন্তু দেখা গেছে। সো মাইক্রো লেভেলেও এটা দেখা যাচ্ছে, এবং ম্যাক্রোতেও কিন্তু এটা দেখা যাচ্ছে। সো এটা বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে এবং রাজনৈতিক উন্নয়নের জন্য একটা সত্যিকার অর্থেই অ্যালার্মিং ইস্যুস। এবং এই যে আনুপাতিক হিসাব, যেটা যে কর্পোরেট বা ব্যবসায়ীরা আসবেন, কিন্তু সেটার আনুপাতিক হিসাবটাই একটু ওদিকে হেলে পড়ছে। এটাকে আমরা যেহেতু সমাজবিজ্ঞান ছাত্র হিসেবে জিনিসটাকে দেখি, এক ধরনের নৈর্ব্যক্তিকতা থেকেই জিনিসটা দেখা উচিত। যারা রাজনীতির জায়গা থেকে দেখে, তারা মূল্যবোধ এবং
নিজস্ব হেরে যাওয়া বা জিতে যাওয়ার জায়গা থেকে দেখবে, আমরা দেখব বিশ্লেষণের জায়গা বা দখল হয়ে যাওয়ার জায়গা থেকে দেখবে, কিন্তু আমরা দেখব হচ্ছে গবেষণার জায়গা থেকে, বিশ্লেষণের জায়গা থেকে। এটা কি এমনি হচ্ছে? এটা এমনি হচ্ছে না। আপনি সামাজিক স্তরবিন্যাসের যে পরিবর্তনটা হচ্ছে, সামাজিকভাবে স্তরবিন্যাস যেটা আমরা বলি বা শ্রেণীগুলোর যে বিকাশ যেরকম ভাবে হচ্ছে, তারই কিন্তু প্রতিক্রিয়া অভিঘাতটাই কিন্তু ঘটছে সংসদে এবং রাজনীতিতে। আপনি দেখবেন যে ৭০-এর যে নির্বাচন, ৭০-এর নির্বাচনের নির্বাচিত যারা হয়েছিলেন এবং যারা কন্টেস্ট করেছিলেন, তাদের যদি সোশ্যাল প্রোফাইলটা দেখেন, তবে তিনটে জিনিস খুব স্পষ্ট দেখবেন। একটা হচ্ছে কৃষি অর্থনীতির সঙ্গে তাদের সম্পৃক্ততা, আরেকটি দেখবেন পেশাজীবীদের, এবং আরেকটি ছোট অংশ হচ্ছে যারা ব্যবসায়ী, পাইকার ব্যবসায়ী বা এই ধরনের ব্যবসায়ী বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ঠিকাদারের সংখ্যা বেশি। হ্যাঁ, সো ওই সময়কার লেফট রাজনীতিতে যারা করতো তারা তো আওয়ামী লীগকে এই জায়গায় পেটি বুর্জুয়া হিসেবে চিহ্নিত করতো সোশ্যাল পার্সপেক্টিভ থেকে। সো এই তিনটি সামাজিক বর্গকে আপনারা পাবেন। আপনি ৭৫-এর সময়ও কিন্তু একই ধরনের জিনিসটা পাবেন। সেখানে আরেকটু যুক্ত হলো এক্স ছাত্র নেতারা এবং সেখানে লয়ারদের, শিক্ষকদের। আপনি দেখেন বঙ্গবন্ধু কিন্তু একেবারেই কৃষি পরিবার থেকে আসা মানুষ, হ্যাঁ, এবং তাজউদ্দিন একটু বধিষ্ণু কৃষি পরিবারেরই কিন্তু মানুষ। শিক্ষিত মানুষ হিসেবে, অ্যাডভোকেট হিসেবে, শিক্ষক হিসেবে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, এবং আর্মি থেকে এক্স আর্মি হিসেবে মনসুর আলী, এবং কামরুজ্জামানও ঠিক ওরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে, একটা বড় জেলা শহরের মধ্যবিত্ত পরিবারের জায়গা থেকে। সো মধ্যবিত্ত, নিম্নবিত্ত, পেশাজীবীদের প্রাধান্যের ভিত্তিতেই কিন্তু আমরা ৭০ এবং ৭৫ পরবর্তী বলেন, আমরা ৯০ থেকেও যদি বিশ্লেষণ করি, ৯০ থেকেও আমাদের কয়েকটি ধাপে নির্বাচন হয়েছে, সেটাও আলোচনা আসতে পারে। ৯১ থেকে যে নির্বাচনগুলো হলো, ৯১, ৯৬, ২০০১, ২০০৮, বিভিন্ন ধাপে সেখানেও যদি আপনি আনুপাতিক বিশ্লেষণ, আপনি দেখবেন ৯০ সালে এসে একটা গুণগত পরিবর্তন হয়েছে, এবং এই গুণগত পরিবর্তনটি পজিটিভ বা নেগেটিভ সে অর্থে বলছি না, কিন্তু ৭৫-এর এমনকি দেশ স্বাধীন হওয়ার পর থেকেই একটা ৭৫ পর্যন্ত একটা পর্ব যেখানে ক্রমশই পুঞ্জীভবন হচ্ছিল, ছোট আকারে হলেও। ৭৫ উত্তরে এটা আরো বেশি হলো এবং গার্মেন্টস আসলো। সো ক্রমান্বয়ে কিন্তু একটা মানে ব্যবসা পুঁজির কিন্তু মানে গড়ে উঠেছে, এবং ইন্ডেন্টিং ব্যবসা থেকে যেটা দেশ স্বাধীন হওয়ার পরে একটা পুঁজি তৈরি হয়েছে। এবং বিশেষত ৮০-র দশকটা পুরো কিন্তু গার্মেন্টসের একটা বিকাশ পর্ব গেছে, এবং তার অভিঘাত কিন্তু ৯০-তে এসে আমাদের রাজনীতিতে দেখা গেছে, এবং সেখানে কিন্তু ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব ক্রমশই বেড়েছে। পরবর্তীগুলোতে সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, এবং এই বিষয়ে আমাদের পলিটিক্যাল সায়েন্টিস্টরা কাজ করেছেন, এবং তারা এই গতিবিধিটা কিন্তু সংখ্যাতাত্ত্বিকভাবেই উপস্থাপন করেছেন ধাপে ধাপে। এক একটা সংসদ নির্বাচন হওয়ার পরে তারা এই সোশ্যাল কম্পোজিশনটা, সোশ্যাল প্রোফাইলটা তারা করেছেন। এবং এখন তো বোঝা কোনো কঠিন ব্যাপার নয়, কারণ যখন নির্বাচন করেন সংসদ সদস্যদের কিন্তু ডিক্লেয়ার করতে হয় তাদের সম্পদ, ইনকাম, আয়ের উৎসগুলো, পেশাগুলো। তো সেখান থেকে স্টাডি করলে এটা সোজা বেরিয়ে আসে। তো এটা খুবই দৃশ্যমান যে আমাদের ব্যবসায় প্রাধান্য পেয়েছে ব্যবসায়ীদের, এবং এর মূল কারণ হচ্ছে আমাদের রাজনীতি পৃষ্ঠপোষক কারা, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার চরিত্র থেকে তাদের অংশগ্রহণের বিষয় যারা আড়ালে থাকেন। হ্যাঁ, তো আমাদের এই পার্টিগুলো যারা পৃষ্ঠপোষকতা করেন, সেই পৃষ্ঠপোষকতা কিন্তু সিংহভাগই এখন করেন ব্যবসায়ীরা, এবং আমাদের রাজনীতির কস্ট অফ বিজনেস বেড়ে গেছে অনেক। সেই ৭০-এর দশকের রাজনীতি, ৮০-র দশক, ৯০-এর দশকের রাজনীতি কিন্তু এক জায়গায় নেই। আজকে ঢাকা শহরে একটা বড় ধরনের ডেমনস্ট্রেশন করতে গেলে এটা কিন্তু অর্গানাইজ করতে হয়, বড় সভা করতে গেলে বিনিয়োগ করতে হয়, এবং রাজনীতিতে ৬০-এর দশকের যে জাতীয়তাবাদী ধারা, যেই আমাদের প্রেসিডেন্ট যে ধারার থেকে এসেছেন, সুতরাং তার ওই কষ্টটার জায়গা হয়তো আছে, কিন্তু আজকে কি উনিও ওনার জায়গাতে দাঁড়িয়ে আছেন? আমি যদি আমাদের প্রত্যেকের সমাজে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা অর্থনৈতিক রূপান্তর ঘটেছে, এবং সবসময় গাল দিয়ে ব্যবসায়ীদের কথা বলাটার রীতিও আমাদের পরিবর্তন করা উচিত। এই উদ্যোক্তারা কিন্তু আজকে সমাজ পরিবর্তনের একটা সূচক। আমাদের ৪টি নায়ক,
মানে এই 90 উত্তর বাংলাদেশের। একটা হচ্ছে কৃষক, যেটা গ্রাম অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, আর একটা হচ্ছে গার্মেন্টসের শ্রমিক, নারী শ্রমিক, যারাও এই গ্রাম অর্থনীতির সঙ্গে যুক্ত, কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে তারা শ্রম ঘাম দিয়ে তৈরি করেছে। কৃষকের মেয়েরাই কিন্তু এটা তৈরি করেছে। আরেকটা হচ্ছে প্রবাসী শ্রমিক, তারাও রুরাল আরবান মিলিয়ে, গরিব নিম্নবিত্ত, কিন্তু তারা পরিশ্রম করে দেশে অর্থ নিয়ে আসছে। আর মধ্যবিত্তের যে অংশটি, তারা কিন্তু ক্রমান্বয়ে ব্যবসা বা পেশায় না গিয়ে একটা অংশ কিন্তু ব্যবসায়ী হয়েছে, ঝুঁকি নিয়েছে। এই ঝুঁকির ফলাফলেই কিন্তু আজকে আমাদের দেশে একটা উদ্যোক্তা শ্রেণী তৈরি হয়েছে এবং এর সামর্থ্য কিন্তু বাড়ছে আজকে বাংলাদেশের, ক্রমবর্ধমান। হ্যাঁ, এটা ক্রমবর্ধমান। এবং এরা যতই বাড়তে থাকবে, তারা কিন্তু রাজনীতিতে সম্পৃক্ত হবে দুটো কারণ থেকে। একটা হচ্ছে যে ব্যবসার প্রসার এবং তাদের অর্থনৈতিক স্বার্থের প্রশ্নে তারা কিন্তু পলিসি ইনফ্লুয়েন্সের জন্য যুক্ত হয়। না, সেটা তো খুবই স্বাভাবিক না, তার পুঁজির সুরক্ষার জন্য। পুঁজির সুরক্ষা যদি আপনি আপনার দিক থেকে বলেন, অন্য দিক থেকে যদি বলেন যে প্রজেক্ট ফর ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে দেশও তো আগাচ্ছে, শুধু ব্যক্তি তো আগাচ্ছে না। কিন্তু সরকারের নীতির প্রশ্নে, রাজনীতির নীতির প্রশ্নে যেটা হারমোনাইজিং করা উচিত, বিনিয়োগের নীতির প্রশ্নে, বিনিয়োগের নীতির প্রশ্নে এবং বন্টনের প্রশ্নে, সেটা হচ্ছে যে এটা থেকে যে লভ্যাংশ হবে তার বন্টন রীতিটা। রাজনীতি কিন্তু দর্শনের জায়গায় ওই বন্টন রীতিতেই কিন্তু কাজটি করে। তো বিনিয়োগকারীরা যারা পলিটিক্সে বিনিয়োগ করে, ব্যবসায়ীরা, তারা দেখবে তাদের পলিসি ইনফ্লুয়েন্সের জায়গা থেকে, কিন্তু রাজনৈতিক দল তার আদর্শের জায়গা থেকে সমাজে হারমোনাইজিংটা করবে। আওয়ামী লীগের সামনে কিন্তু এখন বড় প্রশ্ন যে এই নিম্ন মধ্যবিত্তের যে আওয়ামী লীগ থেকে দেশ স্বাধীন হয়েছিল এবং যারা এখনো প্রো পিপল নিজেদের আইডেন্টিফিকেশন করতে চায় এবং অর্থনৈতিক নীতির প্রশ্নে যারা ইনক্লুসিভ গ্রোথের জায়গায় করতে চায়, এদের মধ্যে কিন্তু এটাই হচ্ছে এখন প্রাধান্য। আমাদের যদি ইন বিটুইন লাইন আমাদের পড়তে হয় প্রেসিডেন্টের এই বক্তব্য বা আমাদের আলোচিত এই কথার মধ্য দিয়ে, তবে সেটা করতে হবে যে আয় বৈষম্যটা কমানোর নীতির জায়গায় কি আছে। সেখানে কিন্তু গভর্নমেন্টের এত কিছুর মধ্যেও গভর্নমেন্টের কিন্তু পলিসির জায়গায় কিছু কিছু আছে, যেটা সোশ্যাল সেফটি নেট দিয়ে কিন্তু আমরা করছি, কিন্তু দ্রুত কিন্তু এই আয় বৈষম্যটা বাড়ছে। সুতরাং এই জায়গাতে এই দর্শনগত অবস্থানের রাজনীতির জায়গাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এখানে লেফটের উপস্থিতিটা ছিল, যে রাজনীতির কথা আমরা বললাম, এবং আমরা এক সময় আমাদের তরুণ বয়সে আলোড়িত হয়েছিলাম মার্ক্সবাদ এবং বামপন্থী রাজনীতির জায়গা থেকে। আমাদের চারটি ধারার মধ্যে, তিনটি ধারা মূলত, একটা হচ্ছে জাতীয়তাবাদী ধারা, যারা গরিব মানুষকে উন্নয়নের জন্য কাজ করেন এবং দেশটাকে স্বাধীন করতে মানে মূল ভূমিকা পালন করেছেন, সে আওয়ামী লীগ। আরেকটি হচ্ছে দেশের মুখ থুবড়ে পড়লো যখন মুক্তিযুদ্ধের পরে 75 উত্তর যে দলটি তৈরি হলো, ক্যান্টনমেন্টের থেকেই কিন্তু গণতান্ত্রিক দল হলো আওয়ামী লীগ। বিএনপি কিন্তু প্রথম ফেজে কিন্তু ক্যান্টনমেন্টের দল, কিন্তু 90s-এ কিন্তু সে গণতান্ত্রিক দল হয়ে উঠলো। মানে এই ক্যান্টনমেন্টের আরেক পার্টি, জাতীয় পার্টির বিরুদ্ধে লড়াই করে আওয়ামী লীগের সহ অন্য দেশ পাশাপাশি থেকে। আরেকটি হচ্ছে ইসলামিক দল, যেখানে জামাত এবং তার একটা লিগেসি তো আছেই অন্যদের সহ। এই চারটি আমরা ধারার কথা বলছিলাম। সো আজকে বাংলাদেশের 90 উত্তর যে বাংলাদেশ, সেখানে যদি আপনি অর্থনৈতিক প্রোগ্রাম দিয়ে যদি রাজনৈতিক দলের আদর্শ বিচার করেন, মানে ন্যাশনাল আইডেন্টিটির ইস্যুজে আওয়ামী লীগ বিএনপির কিন্তু একটা বড় পার্থক্য আছে, জামাতের সঙ্গেও একটা পার্থক্য আছে, জাতীয় পার্টির সঙ্গে একটা পার্থক্য আছে। কিন্তু লেফটের যে জায়গাটা ছিল, যে কমিউনিস্ট পার্টি সহ লেফটের, সেই জায়গাটা একটা বড় ধরনের কিন্তু ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এবং আমাদের রাজনৈতিক উন্নয়নে লেফটের এই উপস্থিতিটা কিন্তু একটা বড় পজিটিভ অবদান রেখেছিল। আজকে 90-এর পরে, মানে সোভিয়েত ইউনিয়নের যে ক্রাইসিসটা এবং বিশ্ব রাজনীতি, মার্ক্সবাদের রাজনীতির যে আপত সংকট, এই সংকটটা কিন্তু আমাদের প্রগতিশীল পুরো মধ্যবিত্তকে হতাশ করেছে এবং তারাই কিন্তু আওয়ামী লীগ সহ অন্য দলগুলোতে বা নিষ্ক্রিয় হয়ে গেছে। সো রাজনৈতিক এই চাপটা, রেডিকালাইজেশন, আমাদের পলিটিক্সকে প্রো পিপল করার যে চাপটা লেফটরা অনবরত দিতে পারত শক্তি হিসাবে, এই পিয়ার প্রেশারটা কিন্তু আমাদের সমাজে অনুপস্থিত, যে কারণেও কিন্তু ব্যবসায়িকদের ক্রমান্বয়ে বেশি চলে গেছে। আরেকটা জিনিস কিন্তু খুব কালচারালি বলা উচিত, রাজনৈতিক সংগঠনগুলোর আভ্যন্তরীণ যে গণতান্ত্রিক চর্চা, সেটার অনুপস্থিতির কারণেও কিন্তু আজকে তৃণমূল থেকে মানে নেতা আসছে না, অর্থাৎ সাপ্লাই চেনটাও কিন্তু কমে গেছে। আরেকটি হচ্ছে যে ব্যবসায়ী
কিন্তু নিজে রাজনীতি করবেন না, কিন্তু সেই রাজনৈতিক বলয়ে প্রভাবটা রাখবার জন্য তার লোকটিকে রাজনীতিতে নিয়ে আসেন। আরেকটি দল আছেন যারা সত্যিকার অর্থে নিজেদের প্রভাব তৈরি করার জন্য পলিসি পার্সপেক্টিভ থেকে বা নিজেদের সেক্টরাল প্রভাবটা বাড়াবার জন্য তারাই নিজেরা নির্বাচন করে সংসদে আসেন। সো এই ধারা থেকেই কিন্তু আমাদের ব্যবসায়ীরা ক্রমান্বয়ে প্রাধান্য বিস্তার করছেন। আরেকটি জায়গায় বড় ধরনের সংকট হয়েছে, আপনি দেখবেন যে সেটা ব্রিটিশ ভারতে অথবা 60-এর দশকে শিক্ষকতায়, ওকালতিতে, ডাক্তারিতে, এই সমস্ত পেশায় নিবেদিত প্রাণ কর্মী, রাজনৈতিক কর্মীদের উপস্থিতি ছিল। তারা কিন্তু নির্বাচন করবে, দলের নেতা হবে সেজন্য না, একটা হচ্ছে রাজনীতির স্বার্থে তারা কাজ করেছে, কিন্তু পেশার মধ্য দিয়ে, এবং তাদের কিন্তু একটা প্রচন্ড প্রভাব বলয় ছিল এলাকাভিত্তিক, যে কারণে তাদের টাকা পয়সা খরচ করে কিন্তু রাজনীতি করতে হয়নি। তারা সামাজিক নেতৃত্বের অংশ হয়ে গেছে এবং সমাজই তাদের রাজনৈতিক নেতা বানিয়েছে এবং রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের বাঁচিয়ে রেখেছে। এদের সাপ্লাইটাও ক্রমশই কমে যাচ্ছে। আরেকটি হচ্ছে মূল্যবোধগত জায়গা থেকে, বিশেষত গত 1 দশক 2 দশকে এটা বেশি দৃশ্যমান, যখন রাজনীতিতে ব্যবসায়ীদের প্রাধান্য বিস্তার হয়েছে, ক্রমশই নিবেদিত প্রাণ নেতৃত্ব এবং কর্মীরা নিজেদের ক্রমশ আইসোলেটেড করেছে, সরে গিয়েছে। এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা অপ্রাপ্তি থেকে অথবা হতাশার জায়গা থেকে, ওই যে অপ্রাপ্তি থেকে হতাশার জন্ম, অথবা নিউ পলিটিক্স এর জায়গা থেকে, অর্থাৎ তারা যে আদর্শের জন্য রাজনীতি করেছিল সেই আদর্শের রাজনীতি বাস্তবায়ন হচ্ছে না। আমি এমন অনেককেও বলতে শুনি যে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, নাম উল্লেখ করছে না, কিন্তু বলছে যে আমি গার্ড অফ অনারটা নিতে চাই না, আমার মৃত্যুর পরে যেন আমার গার্ড অফ অনার না নেওয়া হয়। অনেক আবেগের কথা বিষয়টা। একটি ব্যক্তিও যদি এই কথাটি বলেন, অর্থাৎ তিনি কিন্তু এই পুরো প্রক্রিয়াটাকে প্রশ্ন করেন, অর্থাৎ তারা কোন বাংলাদেশটাকে চেয়েছিলেন, সেই জায়গাটা প্রশ্নবিদ্ধ, সেই জায়গাটা কিন্তু তারা তাদের বিবেকের জায়গা থেকে মুখোমুখি হন যে আমি আমার পতাকাটা নিয়ে যে আমার সৎকার হবে, আমার দেশকে আমি দিয়েছি, এই যে আমি প্রাইডটা করছি, আমার সেই প্রাইড কি বাস্তবে উপস্থিত? চোখ ভিজে আসে। আজকে কিন্তু এই সরকারের অনেকগুলো সাফল্য অনেক পরে আছে, আবার এই ব্যাগেজগুলো আছে। আপনি দেখেন এত বছর পরে আমাদের মায়েরা যারা মুক্তিযুদ্ধের সময় সম্ভ্রম হারিয়েছিল, তাদের কিন্তু মুক্তিযুদ্ধ দেওয়া হলো খুবই ছোট। আমি এই জন্য এটাকে আবেগের জায়গা থেকে দেখছি, কারণ 90-এর দশকের শেষ মাঝামাঝি সময় আফসান চৌধুরী কিন্তু একটা ডকুমেন্টারি করেন তাহাদের কথা বলে, যেটির সঙ্গে আমার পরোক্ষভাবে একটু গবেষণার ফান্ড করার সুযোগ হয়েছিল। উনি এই তুলে আনলেন। এইভাবে কিন্তু সামাজিক স্বীকৃতিগুলো হচ্ছে। আমি দুটো কারণে এই কথাটা তাৎপর্যপূর্ণ মনে করি। একটি হচ্ছে এটা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের রাজনৈতিক জটিলতাটা, আমাদের রাজনৈতিক ভেতরে যে খেয়ে ফেলেছে আদর্শটা, সেটা যেমন স্মরণ করিয়ে দিচ্ছে, আবার নতুনভাবে যে আমাদের রিফ্রেমিং করা উচিত আমাদের রাজনীতিকে, রাজনৈতিক প্রোগ্রামকে, অর্থনৈতিক কর্মসূচিকে, সংগঠনকে, একথাও কিন্তু স্মরণ করিয়ে দিচ্ছে। 60-এর দশকে যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেটি হচ্ছে অর্থনৈতিক বৈষম্যের জায়গা থেকে। আপনি রেহমান সোবহান সাম্প্রতিককালে একই বিষয়ে বই লিখেছেন। ওনারা কিন্তু আঞ্চলিক এই বৈষম্যের জন্যই বুদ্ধিবৃত্তিকতার জায়গা থেকে দেশের কাজে আসতে চেয়েছিলেন এবং তারা সফল হয়েছিলেন। আজকে আমাদেরই প্রশ্ন তাদের 2-3 প্রজন্মের পরে, যে আমরা কিন্তু আয় বৈষম্য যেটা দেখছি অভ্যন্তরীণ ভাবে, সেটাও কিন্তু আমাদের স্বাধীনতার মূল ধারার সঙ্গে সম্পৃক্ত নয়। এবং এই জায়গাটা ব্যবসায়ীদের শুধু গাল দিলে হবে না, রাজনীতির জায়গাতে এটা রিফ্রেমিং দরকার। যেমন আমি স্পষ্ট মনে করি যে 4টি রাজনৈতিক শক্তি আমাদের সমাজে আছে, রাজনীতি করছে, সরকারের বাইরে আছে আমাদের যে রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে, হ্যাঁ, সেখানে লেফটদের সেই আগের ধারায় কাজ করে আগানোর সম্ভাবনা নেই। এখন থেকে স্থানীয় সরকার নির্বাচন হবে হচ্ছে দলীয় পরিচয়, দলীয় প্রতীক নিয়ে। বাংলাদেশে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে লোকাল গভর্নমেন্টে আমাদের এতদিন যেটা ছিল সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টির পার্টিসিপেশনের বাইরে ছিল, কিন্তু
মূলত এটা পলিটিক্যাল পার্টির আইডেন্টিটি নিয়েই হতো এবং হয়তো প্রতীকটা ছিল না। এবং আমরা যখন রাজনৈতিক বিশ্লেষণ করতাম তখন মূল পার্টির গুলো ধরেই কিন্তু বিশ্লেষণটা তাদের খাতাতেই তুলতাম। সো এটা এক ধরনের বৈপরীত্য নিয়েই কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্ট হচ্ছিল। আমাদের বিভিন্ন দেশে কিন্তু লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা দলীয় ভিত্তিতেই হয়। দলীয় ভিত্তি হওয়াটা খারাপ নয়, আমরা কি রেজাল্ট এটা থেকে আনবো, এবং যারা ক্ষমতাসীন থাকে তারা এক ধরনের কিন্তু রোড ম্যাপ করে আগায়। আমি কিন্তু পুরো স্টেক হোল্ডার নিয়ে আলাপ করতে চাই। হ্যাঁ, এই স্টেক হোল্ডারে অনেক রাজনৈতিক দলও আছে। সো এখানে নির্ভর করতে পারবে, কেউ এটাকে অপরচুনিটি হিসাবে দেখতে পারে, কেউ এটাকে মানে ষড়যন্ত্রের তত্ত্ব হিসাবেও দেখতে পারে। দৃষ্টিভঙ্গির ব্যাপার। এবং এই এজেন্ডাটা পরিবর্তনের মধ্য দিয়ে কিভাবে নিজে রাজনৈতিক উন্নয়নের প্রশ্ন আপনি দেখেন, দলের ভিত্তিতে যদি এই ইলেকশনটা হয়, আমরা অফলাইনে যখন ছিলাম প্রোগ্রামের বাইরে তখন আমরা আলাপ করছিলাম, তাহলে কি আমরা এই দুর্বৃত্তায়িত রাজনীতিকে আমরা তৃণমূল পর্যায়ে নিয়ে যাচ্ছি? আসলে কি দুর্বৃত্তায়িত রাজনীতি তৃণমূলে নেই? মিনিয়েচার তো নিচেও আছে, যেটা আমরা ম্যাক্রো লেভেলে নারায়ণগঞ্জের কথা বলেছিলাম। এটা একটা উপজেলা, একটা ইউনিয়ন পর্যায়েও একইভাবে আছে। ব্রেক থ্রুটা যদি করতে হয় তবে কিন্তু এই সংস্কারের রাস্তায় কিন্তু করতে হবে। এটা নির্ভর করবে শাসক দলের সত্যিকার অর্থে ইন্টেনশনের উপর এবং অন্যান্য রাজনৈতিক স্টেক হোল্ডারদের উপর। আপনি যদি ওই ব্যবসায়ী এবং এই মাসল এবং পলিটিক্সকে সমন্বিত করে মানে দখলদারিত্বের রাজনীতিতে আপনি থাকেন, রাজনৈতিক উন্নয়নের দৃষ্টিটা যদি আপনি এখানে রাখেন, ক্ষমতাকেই যদি আপনি রাখেন, তাহলে তো যেটা চলছে সেটা আরো কনসেন্ট্রেশন করবে, আরো কেন্দ্রীভবন হবে। কিন্তু আপনি যদি এটাকে অপরচুনিটি জায়গা থেকে নেন, তবে কিন্তু শাসক দল সহ সবাইকেই অন্য জায়গায় সাহসী ভূমিকা নিতে হবে। একটা উপজেলার মানে চেয়ারম্যান যিনি হবেন, তিনি তো একটা কলেজের প্রিন্সিপাল হতে পারেন, একটা অধ্যাপক হতে পারেন, একটা প্রাইমারি স্কুলের মানে গভর্নমেন্ট নয়, নন ফর্মাল, তারা তো ইলেকশন করতে পারে, আইনজীবী হতে পারেন। সো এই যে পেশাজীবীর জায়গা থেকে যেটি নিয়ে আসা, তৃণমূলে কাজ করেন যারা, সেই জায়গায় নিয়ে আসা, এই জায়গাগুলো কিন্তু সত্যিকার অর্থে সাহসী পদক্ষেপ নিতে হবে। কিন্তু এইটা আমাদের প্রত্যাশার জায়গা, এটা ঘটবে না। অর্থনীতির জায়গা যেটা বলে সেটা হচ্ছে যে এই ক্রনিক ক্যাপিটালিজম একেবারেই তৃণমূলের দিকে যাচ্ছে, এবং সেটা যদি হয়, সেটা হয়তো আপাত দৃষ্টিতে ক্ষমতা কেন্দ্রিকতার জায়গা থেকে একটা জায়গা প্রতিষ্ঠিত করা যাবে, কিন্তু সেটা ক্ষমতাসীনদের, যেটি এখনকার যে দল আছে বা ভবিষ্যতেও অন্য কোনো ক্ষমতাসীন দল একই প্রক্রিয়া যদি অনুসরণ করে, এটা কিন্তু সাস্টেনেবল হবে না। এটা রাজনীতিকে কিন্তু আরো বেশি দুর্বৃত্তায়িত করবে। সো আমাদের ডেমোক্রেসির সবচেয়ে উইকনেস হচ্ছে যে আমাদের ইনস্টিটিউশনগুলোকে আমরা গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে, যেটা শুরুতে আপনি বলছিলেন। হ্যাঁ, সো এই লোকাল গভর্নমেন্টকে যদি আমরা গড়ে তুলতে না পারি, আত্মঘাতী তিনটে জায়গায় হবে, আর সম্ভাবনার জায়গাও ঠিক অপোজিট তিনটে জায়গায় হবে। ডিসেন্ট্রালাইজেশন যদি না হয়, তার কি পরিণতি আমরা দেখেছি। ঢাকা কেন্দ্রিক একটা অর্থনীতি, যেখানে আমরা বছরে 20-25 হাজার কোটি টাকা ফুয়েল পোড়াই, সময় নষ্ট করি এবং আমাদের কর্মক্ষমতা অপচয় হয়, সেরকম একটা জায়গায়। সো ডিসেন্ট্রালাইজেশন সঠিক অর্থেই করতে হবে, যেটা আমাদের রাজনীতিবিদরা এখনো পর্যন্ত করেনি। প্রশাসনও সেই জায়গাটা একটা তাদের অবস্থান নিয়ে আছে, এবং আমাদের অর্থনৈতিক বৈষম্যটাও দূর হচ্ছে না। কারণ অর্থনীতি যদি আপনি গ্রাম শহর, এই যে এই বৈষম্যটা যদি দূর করতে হয়, অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকেন্দ্রীকরণটা দরকার, রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার, প্রশাসনের বিকেন্দ্রীকরণটা দরকার। এই তিনটে জায়গায় কিন্তু আমাদের করতে হবে, আর না করলে কিন্তু এরকম একটা মানে আত্মঘাতী পথে আমরা হাঁটবো। সো বাংলাদেশের যে অর্থনৈতিক সম্ভাবনা, আপনি দেখেন এশিয়ার মধ্যে গভর্নর হিসাবে আমরা প্রাইজ পেয়েছি, ইনক্লুসিভ ব্যাংকিং সহ অন্য জায়গাগুলোতে সে ট্র্যাক রেকর্ড, ম্যাক্রো ইকোনমিতে আমরা কনস্ট্যান্ট ভালো করার জন্যই কিন্তু এটা পেয়েছি। ইন্ডিয়া হয়েছে তাদের ফিনান্স মিনিস্টার। অর্থাৎ আমরা যে 11 জনের মধ্যে এসেছি পৃথিবীর উন্নয়ন ধারায় ভবিষ্যতে পড়তে পারে এমন একটি দেশ, এটার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত আমাদের পরবর্তীতে রাজনৈতিক উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে রাজনৈতিক উন্নয়ন, লোকাল গভর্নমেন্ট হচ্ছে তার ভিত্তি। এবং স্থানীয় সরকারের সেই জায়গা থেকে হচ্ছে যে অনুশীলনটা, আমাদের সামনে ডিসেম্বরে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে, পৌরসভা নির্বাচন, সেই জায়গা থেকে কিন্তু এই অনুশীলনটা শুরু করতে হবে। এই সময়টা কিন্তু উভয় রাজনৈতিক শক্তির জন্য একটা বড় সুযোগ,
যে রাজনীতিতে যে আমাদের সত্যিকার অর্থে একটা হ্যাংওভার পজিশন আছে, সেটা কাটিয়ে ওঠা 2014 সালে নির্বাচনকে নিয়ে সেটা কাটিয়ে ওঠার ব্যাপার, সেটা হচ্ছে যে, এবং এখানে সরকারের দিক থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে বিরোধী দলের এই শক্তিটাকে আনতে পারবে কিনা, নির্বাচনের মাঠে আনতে পারবে কিনা। নির্বাচন কমিশনের জন্য সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং তাদের দিক থেকে বড় মাইন্ডসেটের পরিবর্তন করা, যেটা হচ্ছে সাহস নিয়ে মাঠে আসা। কারণ ইলেকট্রালকে নিয়েই সংগ্রামটা করা, সে যদি নিজেকেই উইথড্রল করে, সে কিন্তু ক্রমশই পাওয়ার বেস গুলো থেকে বেরিয়ে সরে আসবে। এবং সেই জায়গা থেকে আমাদের শেষ করতে হচ্ছে, মানে আমাদের মূল জায়গাটা তাহলে ওই জায়গায় থাকলো যে ওই যে আমরা রাষ্ট্রপতির কথা দিয়ে শুরু করছিলাম, যে সেইখানে একটা বড় চর্চার বিষয় আছে সব রাজনৈতিক দলের, যে তারা এই মাঠ পর্যায়ে এই চর্চাটা করতে হবে, এবং সেখান থেকে পেশাজীবীদের বা তৃণমূল যারা রাজনীতি করেন তাদেরকে নিয়ে আসে, এবং আপনি বলছেন যে সেখানে চোখটা দৃষ্টিভঙ্গি থাকবে অর্থনীতির। আমি যদি ওনার কথা দিয়ে এই শেষ কথাটা আপনার প্রোগ্রামে আসি, যে একজন আব্দুল হামিদ তৈরি হতে পারে সেই উপজেলা নির্বাচনের চেয়ারম্যানের মধ্য দিয়ে, সে ভালো লোকটিকে, ব্যক্তিকে সেই রাজনীতিতে ঢুকতে হবে। আমরা সবাই রাজনীতি থেকে বেরিয়ে গেছি, ব্যক্তিকে রাজনীতিতে ঢুকতে হবে, সমাজকে রাজনীতিতে ঢুকতে হবে, এবং রাজনীতির পরে আস্থা রাখতে হবে, এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে গণতান্ত্রিক ভাবে। আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে সময় সংলাপের এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।